গল্পের বাক্সবাড়ি রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি শহীদুল্লাহ কায়সারের লেখে একটি বিখ্যাত উপন্যাস সারেং বউ। আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব। সেদিন থেকেই ক্লান্ত উপবাসী নাবিক খুঁজে নিয়েছে বন্দরের মেয়েকে। সেদিন থেকে অপেক্ষা করে থাকে বন্দরের মেয়ে, কখন আসবে ওর নাবিক নাগর। বন্দরের মেয়ে আপন অঙ্গে তুলে নেবে প্রবাসী নাবিকের সমস্ত শ্রান্তি, ক্লান্তি, নিঃসঙ্গতার যত বেদনা। আপন দেহের কোমল উষ্ণতা দিয়ে, আপন বুকের সুধা দিয়ে ভরিয়ে তুলবে নাবিকের শূন্য মন। তৃপ্ত নাবিক আবার পাড়ি দেবে সমুদ্রের অজানায়। তাই তো অত আবদার বন্দর মেয়ের। তাই তো পরিচয় ওদের যুগ যুগান্তরের, অনন্তকালের। মজল সারেঙের ব্যাটা কদম সারেং আর ওই শুভ্র বাহু মেয়েটির। তাই তো কদম সারেঙের রক্তে আজ আদ্যিকালে সেই প্রথম নাবিকের জাগরণ, প্রথম নাবিকের পিপাসা। গভীর হয়েছে রাত, গাঢ় হয়েছে বন্দরের নেশা, আর ওদের ক্ষণপ্রেয়সীরা জোড়ায় জোড়ায় বার রেস্তোরাঁর হল ছেড়ে উঠে যাচ্ছে একটুখানি নিভৃতির খোঁজে। যারা এখনো রয়ে গেছে তাদের বোধহয় শক্তি নেই দুপায়ে দাঁড়াবার। ওদের নেতিয়ে পড়া মাথাগুলো কাঁধের উপর ধরে রেখেছে বন্দর মেয়েরা। এবার বুঝি আরো ঘনিষ্ঠ হয়ে বসল মেয়েটি। কদমের গলায় পরিয়ে দিল ওর শঙ্খ শুভ্র হাতের বলয়। অন্য টেবিলের মেয়েগুলোর মতো সেও বুঝি আপন কাঁধে ধরতে চায় কদমের মুখের ভার, অনুভব করতে চায় ওর ঘন নৈকট্যের উষ্ণতা। আর তার উপর সব ভার ছেড়ে দিয়ে বিশ্রাম করুক, ঘুমিয়ে পড়ুক ওর ক্লান্ত নাবিকটি। এতক্ষণে বুঝি এই প্রথম মেয়েটিকে ভালো করে দেখল কদম। মেয়েটির চোখে চোখ রাখল কদম। চোখ রেখে যেন শিউরে উঠল, কেঁপে উঠল কদম। বন্দরের মেয়ের চোখে এ কোন সমুদ্রের ছবি দেখছে কদম? ওর নীল চোখের কোলে যে সমুদ্রের ফেনিল উন্মত্ততা। ওর গোটা দেহের ভাঁজ যেন সমুদ্রের তরঙ্গোচ্ছ্বাস। তরঙ্গে তরঙ্গে বেপরোয়া উদ্দাম তার ডাক। ওর শরীরের উষ্ণতায় যেন সেই সাগরের আহ্বান, যে আহ্বানে রিনরিনিয়ে যায় নাবিকের ধমনী। চঞ্চল হয়, অস্থির হয় নাবিক, ঝাঁপিয়ে পড়ে ক্ষুব্ধ তরঙ্গ সেই উন্মত্ততার বুকে। তবে কি বন্দরের মেয়ে নয় পোতাশ্রয়ের ক্ষণিক শান্তি? বন্দরের মেয়ে আর এক সমুদ্র ফেনিল। রুতুন্দা জাহাজের তরুণ নাবিক কদম, ওর রক্তেও যে সমুদ্রের স্রোত, অশান্ত, নির্মম। ও কেমন করে ঠেকিয়ে রাখবে আরেক সমুদ্রের দুর্নিবার আকর্ষণ? বন্দরের মেয়েটির কাঁধে ঢলে পড়ে কদমের মুখখানি। কদমের মুখ, কদমের ঠোঁট স্পর্শ পেল কি এক উষ্ণতায়, তীব্রতায়, উগ্রতার, জাদুকরী এক মাদকতার। বিশাল এক সমুদ্র বুঝি আরেক সমুদ্রের বুকে এসে আছড়ে পড়বে। দুই সমুদ্র লীন হবে অনন্ত বাড়ির মহাকল্লোলে। বাহুর কোমল বলয়ে কদমের মুখখানি ধরে রাখল মেয়েটি। কদমের মুখখানি কাঁধের উপর তেমনি ধরে রেখেই উঠে দাঁড়ালো মেয়েটি। আস্তে আস্তে যেন পা ফেলল ওরা, পা ফেলল সেই আধো আধারের নিভৃতির দিকে। কিন্তু নবিতুন, কদম যে কসম খেয়েছে, নবিতুনের কসম। তবে মুহূর্তে ছিটকে এলো কদম, ছিটকে এসে বসে পড়ল চেয়ারে। বসে বসে হাঁপিয়ে চলল দৌড় প্রতিযোগিতায় হেরে যাওয়া প্রতিযোগীর মতো। বুঝি অবাক বন্দরের মেয়ে। বন্দরের মেয়ে এমন নাবিক দেখেনি কখনো। কদমের পাশে এসে বসে ও শুধায়, কি হলো? এমনি সময় নৈশ নেশার গাঢ় পর্দা ছিঁড়ে বেজে উঠল তীক্ষ্ণ হুইসেল। বুকের মর্মর কড়কর হই হাঁক, ব্যানটের অকারণ আস্ফালন, চারিদিকে পলায়নের হিড়িক। নিমেষের মাঝেই আনন্দের হাট রূপান্তরিত হল আতঙ্কের হাটে। সাদায় কালোয় মেলামেশা করে রাজ্যের আইন ভঙ্গ করছে বন্দরের মেয়ে আর ভিনদেশি নাবিক।
তাই আইন রক্ষা করতে ছুটে এসেছে রাজ্যের কোটাল বাহিনী। পলকে উঠে দাঁড়ালো মেয়েটি। খপ করে ওর একখানি হাত ধরে নিল কদম। পকেট থেকে বের করলো হিক্সার মন্তসারেঙের দেয়া সেই টাকাগুলো গুজে দিল মেয়েটির হাতে। কি যে ভাবল মেয়েটি, তাকালো কদমের দিকে। আশ্চর্য হয়ে দেখল কদম। এখন সমুদ্র নেই বন্দর মেয়ের চোখে। তিরোহিত সেই ফেনিল উন্মত্ততা বন্দর মেয়ের চোখ স্নিগ্ধ। কি এক কৃতজ্ঞতার শিশিরে টলটল তার চোখের তারা। বন্দরের মেয়ে এখন যেন গৃহের বধূ নবিতুন। এখনো ভাবছে মেয়েটি। নোটগুলো নাড়াচাড়া করল, উল্টিয়ে পাল্টিয়ে দেখল যেন। তারপর কম্পিত কুণ্ঠিত দুটো আঙুলে তুলে নিল মাত্র দুখানি নোট। ব্যাগের ভেতর ভরে নিল নোট দুখানি। কৃতজ্ঞতার ক্ষণিক দৃষ্টিতে ভিজিয়ে দিল কদমকে। বাকি নোটগুলো টেবিলের উপর রেখে ছুটে গেল দরজার দিকে। ঘুরে দাঁড়িয়ে কদম বুঝি পা বাড়ালো মেয়েটিকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু ততক্ষণে আইনের প্রহরীরা ঘিরে নিয়েছে ওকে। আইনের প্রহরী হাত বাড়িয়ে তুলে নিল টেবিলে পড়ে থাকা নোটের টাকাগুলো, অবলীলায় ছেড়ে দিল পকেটে। তারপর এক ধাক্কায় পাঠিয়ে দিল কদমকে খোলা দরজার বাইরে রাস্তার দিকে। বন্দরের বিপণীতে শেষ রাতের অবসাদ। বন্দরের পথে কাঁচ ভাঙা, বোতল ভাঙা। বন্দরের আলো নিষ্প্রভ। বুঝি রাতভর জেগে জেগে এখন একটু তন্দ্রার ঘোর লেগেছে ওদের চোখে। আস্তে আস্তে রাস্তার ভাঙা কাঁচ গুড়িয়ে জাহাজে ফিরে এলো কদম। শুয়ে শুয়ে বৃথায় এপাশ ওপাশ করল কদম। ঘুম বুঝি আসবে না আজ। বোঝা চোখের সম্মুখে বারবার ভেসে উঠছে একখানি মুখ। স্বচ্ছ আর স্পষ্ট করে কদম দেখতে চায় সে মুখ। কিন্তু নবিতুনের মুখখানি যেন কিছুতেই মনে করতে পারে না ও। যে মুখ ভেসে ওঠে সে আরেক মুখ, বন্দর মেয়ের চটুল মুখ। বিছানা ছেড়ে উঠে যায় কদম। খোলা ডেকটায় এসে দাঁড়ায় ও। চোখ দুটোকে ছেড়ে দেয় বন্দর আলোর উল্কি আঁকা জলের বুকে। দূরে দেখা যায় একটি উপকূলবাহী জাহাজ। মনে হয় অনেকগুলো আলো হেঁটে হেঁটে চলে যাচ্ছে জলের উপর দিয়ে। মাথার উপর তারাভরা আফ্রিকার আকাশ, পায়ের নিচে নিত্য চঞ্চলা সমুদ্র। কলকল ছলছল কি এক আনন্দ গুঞ্জন। নবিতুনের সম্পূর্ণ মুখটা কেন আজ মনে করতে পারছে না কদম। একটুখানি আভাস দিয়েই আবার যেন মিলিয়ে যায়। ভাষা ভাষা আদল, কপালটুকু অথবা ঠোঁটের কিনারে কবেকার কাটা দাগ জাগা চিবুকের অংশটুকু ভেসে উঠেই ডুবে যায়। ভেঙে যায় ঢেউয়ের বুকে বন্দর বাতির ইলিবিলি রেখাগুলোর মতো। আর কি আশ্চর্য, সেই অস্বচ্ছতা, সেই অস্পষ্টতার আবছায়া ডিঙিয়ে জেগে ওঠে শঙ্খ শুভ্র নিটল দুখানি বাহু, নীল এক জোড়া চোখ। স্পষ্ট, অতি স্পষ্ট সেই বন্দরের মেয়ে। কি হলো কদম সারেঙের? বন্দরের মেয়ে কি জাদু করল ওকে? ভুলিয়ে দিল শান্ত বউ নবিতুনের মসৃণ পাটিপাতা সহজ মুখখানি। জাদু করে বিদেশিনী। এই জাদুকেই তো যত ডর নবিতুনের। সমগ্র দুনিয়া জাহানের বিরুদ্ধে অশ্রাব্যযত গালিগালাজ বর্ষণ করতে করতে উঠে আসছে হিক সাহেব। অসংযত তার পা। ওর সে বন্দর সঙ্গিনীর কাঁধে মাথা রেখে আস্তে আস্তে চলেছে। হঠাৎ পা ফসকে পাটাতনের উপর পড়ে যায় হিক সাহেব। অসহায় মেয়েটি চোখ ফেলছে এদিক ওদিক একটু সাহায্যের আশায়। কদম গিয়ে উঠিয়ে নিল সাহেবকে। ওর কাঁধে ভর রেখে বলল হিক সাহেব, কদম, তুমি নাইস বয়। আমার ডার্লিং পা ফসকে পড়ে গেছে, ওকে একটু সাহায্য করবে? মেয়েটি হাসল। বিড়বিড়িয়ে রাগ ঝাড়ে কদম। পথে ঘাটে শালার গন্ডা গন্ডা ডার্লিং। হিক্সার তার ডার্লিংকে কেবিনে রেখে এসে অকারণে জাহাজটার এপাশ ওপাশ ঘুরে বেড়ায় কদম। বন্ডেড অর্থাৎ শুল্কাধীন ঘরটার কাছে এসে থমকে দাঁড়ায় কদম। ফার্স্ট মেট ডি সিলভা আর মন্তসারেং খুলে ফেলেছে সেই নিষিদ্ধ ঘর।
অতি দ্রুত বের করে এনেছে প্লাইউডের কতগুলি বাক্স। বাক্সগুলো ওরা নামিয়ে দিল নিচে অপেক্ষমান একটি স্টিম বোটে। নিমেষে অদৃশ্য হয়ে গেল স্টিম বোট। দেখেও না দেখার ভান করে ওদের পাশ কাটিয়ে চলে এলো কদম। উঠে এলো ছাদে। ব্রিজটার উপর দাঁড়িয়ে আপনাকে ছেড়ে দিল হু হু হাওয়ার মাতনের মুখে। মা, মা, বাপ জান আসছে। আসছে বাইরে। ঘরের দরজায় দুটো ঠোকর খেয়ে বিশ্বস্ত শাড়ির আঁচলটা কুড়োতে কুড়োতে বেরিয়ে এলো নবিতুন। কই কই রে? ও দিক দিয়ে তো আসে। ঘাটার দিকে আঙুল দেখিয়ে বলল আক্কি। আরও কিছু যেন বলবার ছিল আক্কির, কিন্তু শুনবার সময় কোথায় নবিতুনের। পরিমরি নবিতুন ছুটে এলো ঘাটার দিকে। সারেং বাড়ির ঘাটার পূর্বে বিস্তীর্ণ ধান ক্ষেত। ধান ক্ষেতের ওপারে রাস্তা। সেই রাস্তা ধরেই আসে সারেং। দূর থেকে দেখা যায় তার হাতে টিনের সুটকেস, কাঁধে মাঝারি গোছের গাঁটটি। একসময় রাস্তাটা ছেড়ে সারেং নেমে যায় ধান খেতে। ধান ক্ষেতের আলে কোনাকুনি পথ নেয় সারেং বাড়ির ঘাটার দিকে। ক্রমে স্পষ্ট হয় তার রং করা টিনের সুটকেসটা। স্পষ্ট হয় গোলাপি সবুজে অথবা অন্য কোনো রঙের বৈচিত্র্যে খোপ খোপ তবনটা। তবন দিয়ে বাঁধা কাঁধের সেই গাঁটটিটা। এবার খুব পরিষ্কার চেনা যায় কদম সারেংয়ের মুখটা। সারেং বাড়ির খাটায় পা রাখে কদম। পা রেখে কাঁধের গাঁটটি আর হাতের সুটকেসটা মাটিতে নামিয়ে রাখে কদম। তারপর পুকুরের পানিতে পা ডুবিয়ে আস্তে আস্তে মুখ ধোয়, হাত ধোয়, কুলি করে। বুকটা ধড়ফড় করছে নবিতুনের। বছরের পর বছর প্রতীক্ষার সেই তীব্র ব্যাকুলতাটা ঠিক এই মুহূর্তেও যেন ধরে রাখতে পারছে না নিজের ভেতর। ধরে রাখতে পারছে না অভাবিত অপ্রত্যাশিত আনন্দের কম্পনটা। কত রকমে তাকায় নবিতুন। তাকায় কপালে হাত রেখে, তালুর ছায়ায় চোখের ওপর পড়া রোদটাকে আড়াল করে, ভ্রু নামিয়ে চোখ দুটোকে সুতোর মতো সরু করে, চোখ দুটোকে কচলে বড় বড় করে। কিন্তু ধান ক্ষেতের সোনালি বিস্তার আর এই রাস্তার ধুধু এছাড়া আর কিছুই তো নজরে পড়ে না নবিতুনের। ধান কাটার মরশুম চলছে। এখানে সেখানে খালি গা কিষান উপুর হয়ে মাথা নিচু করে ধান কেটে চলেছে। কেউ বা ধান কাটা সারা করে ইতিমধ্যেই রবিখন্দের আয়োজন শুরু করেছে। ওরা ছাড়া আর কোনো লোক নেই, খেতেও না, রাস্তায়ও না। তবু চোখের কোণে দুনিয়ার যত আগ্রহ আর ব্যাকুলতা ঢেলে ওই কিষানদেরই দেখে নবিতুন। দেখে খুঁটিয়ে খুঁটিয়ে দৃষ্টির আগায় তীক্ষ্ণতার শক্তি টেনে, যেন ওদেরই যে কোনো একজন যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে কদম সারেং। না, ওরকম অত্যাশ্চর্য আর অলৌকিক কোনো কিছু ঘটে না জীবনে। ধুধু রাস্তাটার উপর আবার চোখ রাখে নবিতুন। ধুধুটার দিকে ঠায় তাকিয়ে থাকে নবিতুন। তাকিয়ে তাকিয়ে বুঝি পানি এসে যায় চোখে। আঙুলের পিঠ দিয়ে চোখ কচলায় নবিতুন। হঠাৎ মনে হয় নবিতুনের, আক্কি ভুল খবর আনেনি তো? কার কাছে বা খবরটা পেল আক্কি? আক্কি, খবরটা তুই কোথায় পেলি রে? আক্কের উত্তরটা শুনে এতক্ষণের উদ্বেল হওয়া বুকটা ওর যেন ধপ করে বসে পড়ল। আক্কি যা বলল তার সরলার্থ। পিয়লগাছার এক দোকানদারের ভাই, সে গেছিল ওর মামার বাড়ি বেড়াতে। ওর মামার বাড়ির কোন এক লোক জাহাজের শুকানি। সেই শুকানি বলেছে কদম আসছে দেশে। তুই কার কাছ থেকে শুনলি? আক্কের লম্বা বয়ানটা থামিয়ে দিয়ে অসহিষ্ণু স্বরে শুধায় নবিতুন। পিয়লগাছার সেই দোকানদারের ভাই ফিরে এসে গল্প করেছে দোকানে। সেই দোকানে তখন বসা ছিল কদুরখিলের ব্যাপারী বাড়ির বুড়ো ব্যাপারী। বামনছাড়ির হাটবারে ব্যাপারীর কাছ থেকে অনেকেই কথাটা শুনেছে। আক্কি এইমাত্র শুনে এলো মিজি বাড়ির পাঠশালায় পড়া আক্কির বয়সী মেয়েটার কাছ থেকে। হা আল্লাহ, এতক্ষণ বলিসনি কেন? দোষটা যেন আক্কিরই।
মুখটা নিচু করে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে আক্কি, আর পায়ের আঙুলে ঘাসের দলা পাকিয়ে চলে। দমে গেল নবিতুন। এত মুখ ঘুরে কি খবর, কি হয়ে এসেছে কে জানে। সারেং আসবে, সারেং আসছে। সত্য হোক মিথ্যে হোক, আপন মনকে এতক্ষণ ধরে এ কথাটাই তো বিশ্বাস করে আসছিল নবিতুন। আর মন যেন হাজার কণ্ঠে সাড়া দিয়েছিল, হ্যাঁ সারেং আসছে, সারেং আসছে। মনের সাড়া পেয়ে বুকটাও বুঝি নেচে উঠেছিল। আশার আনন্দের অধীরতার উদ্বেল তরঙ্গ দৌড়ে গেছিল বুক উপচে গা ভাসিয়ে। এক নিমেষে উবে গেল সেই আশা, বিশ্বাস, আনন্দ, অধীরতা। তবু কি আশ্চর্য, মাঠের ওপারে সেই পথটার দিকে চেয়ে থাকে নবিতুন। রোদ বাড়ছে, দূর রাস্তার ধুধুটাও অসহ্য ঠেকছে চোখে। রোদের ঝিকিমিকির আড়ালে রাস্তাটা দেখা যায় কি দেখা যায় না, তবে স্থির নজরে তাকিয়ে থাকে নবিতুন। নবিতুন কি ভাবে ধুধু রোদের ধাঁধা থেকে এক্ষুনি উঠে আসবে ওর প্রবাসী নাবিকের মুখ? একসময় টনটন করে ওঠে চোখ জোড়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিঝি ধরে পায়ে। ধীর পায়ে মেয়েটির হাত ধরে ঘরে ফিরে আসে নবিতুন। ঘরে ফিরে বেড়াটার গায়ে হেলান দিয়ে একতাল অবসাদের মতো বসে নবিতুন। শুধু অবসাদ নয়, ওর গোটা শরীরটাই কি এক ভার যেন। এতক্ষণের অধীরতা, অস্থির প্রত্যাশার উত্তেজনা সবটাই এখন যেন জড়ো জমাট পাথর। সে পাথরে চাপে বুঝি ভেঙে পড়বে নবিতুন। আক্কের মাথায় আস্তে আস্তে হাত বুলায় নবিতুন। ওর কোলে মাথা রেখে মাটিতে ঘুমিয়ে পড়ে মেয়েটি। বাপের মতো মুখ পেয়েছে আক্কি। সে মুখের দিকে অপলক চেয়ে থাকে নবিতুন। সেই নাক, সেই চোখ, এমনকি চিবুকের সেই কুঞ্চনটুকু। লোকে বলে যে মেয়ে পায় বাপের গড়ন সে নাকি লক্ষ্মী, ভাগ্যবতী। আহা, তাই যেন হয় আক্কি। পুঁতে ঝিয়ে ঘরে খামারে লক্ষ্মীবতী হোক আক্কি। নবিতুন পেয়েছে মায়ের স্ত্রী, মায়ের মুখ। এই স্ত্রী মুখটাই বুঝি কাল হলো ওর। লুন্দর শেখের বদনজর, গ্রামের যত গুন্ডা সান্ডাই কুই, রাত বিরেতের উপদ্রব, সবই ওই ঢক নকশার শরীর আর কালো মুখের স্ত্রীটার জন্য। আক্ষেপ হয় নবিতুনের, খেদ জাগে। যদি পেত বাপের ঢক, গায়ে বা মুখে কোথাও একটুখানি বাপজানের নমুনা, তবে বুঝি এত দুর্দশায় পড়ত না নবিতুন। ভাগ্যবতী হতো নবিতুন, সুখের ঘরে হেসে খেলে জনম কাটত। আক্কের বাড়ন্ত শরীরটার দিকে তাকিয়ে অন্য চিন্তা জাগে নবিতুনের। 10-এ পড়েছে আক্কি। কথায় বলে 11ই মেয়ে শিয়ানা, 12ই মেয়ে বিয়ের লায়ক। এই তো শুনে আসছে নবিতুন, এই তো নিয়ম। তাছাড়া আক্কের গড়ন পিটন বড় তেজালো। এই 10-এই মনে হয় বিয়ের লায়ক। কিন্তু একা একা কি করবে নবিতুন? এ এক চিন্তা নবিতুনের, যা মনে জাগলে চোখে অন্ধকার দেখেও। নিজের কষ্ট, খবর না পাওয়া খসমের দুশ্চিন্তা, সব কিছুর উপরে আক্কির ভবিষ্যতের চিন্তা। নবিতুন আর ভাবতে পারে না। মেয়ের মুখ, খসমের মুখ সবই যেন ঝাপসা হয়ে যায়। কি এক হাহাকার কেঁদে ওঠে ওর বুকের ভেতর। বুকটা ওর ফেটে যায়, চোখ ঠেলে বেরিয়ে আসে কান্না। এত কান্নাও জমে থাকে একটি বুকে। দিনে রাতে কতবার কান্নার ঢল নামে নবিতুনের বুক বেয়ে। কান্নার যেন শেষ নেই। কান্না আসে সারেঙের মুখটা মনে করে, মেয়ে আক্কির ভবিষ্যৎ ভেবে। মেয়ে আক্কির স্বাদ একটা নতুন শাড়ি পরবে ও। মায়ের তালি দেয়া পুরনো শাড়ি আর ভালো লাগে না ওর। কান্না পায় নবিতুনের, সোনা মানিকের একটিমাত্র আবদার মিটাতে পারে না বলে। কান্না আসে নিজের পোড়া কপালটার কথা ভেবে। এত দিনের, এত বছরের এ কান্না তবু কেন হালকা হয় না নবিতুনের বুকটা? তবু কেন ঠান্ডা হয় না চোখের জ্বালা, মনের জ্বালা? আঁচলে চোখ মোছে,
মুখ মোছে নবিতুন। কোল থেকে আক্কির মাথাটা তুলে নেয়, জাগিয়ে তোলে ওকে। বলে নবিতুন, দরজা ভেজিয়ে ঘুমাস না, অনেক দেরি হয়ে গেল। চৌধুরী বিবি আজ আর আস্ত রাখবে না। ঘোমটাটা কাঁধ অবধি টেনে বেরিয়ে পড়ে নবিতুন। চৌধুরী বাড়ির কামটা দাসীর কাম, কিন্তু কামকাজ সেরে নিজের ভাতটা লয়ে বাড়ি ফিরতে পারে নবিতুন। রাত্রে বাড়িতেই থাকে ও। দাসীগিরির সাথে এইটুকুই তফাত। এই তফাতটুকুই যেন নবিতুনের মান, ইজ্জত আর আব্রুর নিশ্চিত দলিল। গুজাবড়ি আর পেটের জ্বালায় চারিদিকে যখন অন্ধকার দেখছিল, নবিতুন ঠিক সেই সময়ই চৌধুরী বাড়ির কামটা পেয়ে গেছিল নবিতুন। তাই আকাশের দিকে দুহাত তুলে দোয়া মাগে নবিতুন, আল্লাহ যেন চৌধুরীদের বেশ নসিব করে। কিরে নবিতুন, তোর সারেঙের খবর টবর পেলি? চোখে মুখে স্বরে কুৎসিত এক ইঙ্গিত টেনে শুধায় ছোট চৌধুরী। জড়সড় ঘোমটা টেনে পাশ কাটিয়ে চলে যায় নবিতুন। কথা যেমন বাঁকা, মুখ যেমন খারাপ ছোট চৌধুরীর, তেমনি নজরটাও তার বড় বদ। কেমন বদ চোখে তাকায় ছোট চৌধুরী। হিম হয়ে যায় নবিতুনের গাটা, বড় ভয় করে ওর। রোয়াকের ওধারে বসে চৌধুরী বড় বউ। ছোট দেওরের কথাটা বুঝি কানে গেছে তার। সে কথারে জেদ টেনে কি এক রস চটকে বলে বড় বউ, আর সারেং খোঁজ করে দেখ গে, কোথায় কয়টা সাঙ্গা করে বসে আছে। তার বিচিত্র কি, ছোট লোকদের তো কামিয়েই, আজ একে সারছে কাল শাদি করছে। ভাবির সাথে গলা মেলায় ছোট দেওর। ঘরের ভেতর কানে আঙুল দেয় নবিতুন। স্বামী পরিত্যক্তা বধূর কত যে লাঞ্ছনা, কত যে দুঃখ, সে কি বুঝে ওরা? তবু কেন অমন করে কথার বাঁধ ছুঁড়ে মারে ওরা? ওদের দিলে মহব্বত নেই, দয়া নেই, ভাবে নবিতুন। তাছাড়া নবিতুনের খসম তো আর সত্যি সত্যি ছেড়ে যায়নি ওকে। বিদেশ করে ফিরতে দেরি হচ্ছে, এই যা। ও মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি ঢং! বলি দাঁড়িয়ে থাকলেই চলবে নাকি? কখন আবার মেঘ করবে, চালের গুঁড়িগুলো রোদে দিবি না? খেকে ওঠে চৌধুরী বিবি। কখন যে চৌধুরী বিবি এসে পড়েছে ঘরের ভেতর লক্ষ্য করেনি নবিতুন। এই আসছি, ছোট করে বলে নবিতুন। তারপর বড় বড় বাচ্চার মুত আর মলের তেনাগুলো লয়ে যায় পুকুরের দিকে। উঠতে বসতেই কামের তাগাদা চৌধুরী বিবির। তার যা বকাঝকা গালিগালাজ, সে ওই কামের জন্যই। শুনতে শুনতে গা সহা হয়ে গেছে নবিতুনের। আজ মনে হলো বড় বউ আর ছোট চৌধুরীর বাঁকা হাসি, বাঁকা কথার তুলনায় চৌধুরী বিবির বকাঝকাটা বুঝি মিষ্টি কথার আদর। কাজ করতে করতে আজ বড় আনমনা হয়ে যায় নবিতুন। আনমনে কত কি যে ভেবে চলে, হদ্দ থাকে না সেসব ভাবনার। কাজ করতে করতে মনটা যেন নেচে ওঠে, মনটা যেন কথা কয়ে ওঠে। আবার সকালবেলা সেই প্রত্যাশা, অধীর কম্পনটা জেগে উঠেছে বুকের ভেতর। উদ্বেল ঢেউয়ের মতো ওঠে আর নামে নবিতুনের বুকটা। ওবেলা না হয় আসেনি সারেং, কিন্তু বিকেলবেলা অথবা রাত্রে যে কোনো সময়ে তো এসে পড়তে পারে সারেং। এসে দেখবে নবিতুন নেই ঘরে। ছি ছি, এ কথাটা এতক্ষণ চিন্তা করেনি নবিতুন। দৌড়ে দৌড়ে জলদি হাত চালিয়ে কাজগুলো সেরে ফেলল নবিতুন। তাড়াতাড়ি বেলা থাকতে থাকতেই ওকে ফিরতে হবে বাড়ি। বারবার নিজেকে ধিক্কার দেয় নবিতুন। সকালবেলা খবরটা যখন পেলই, আজ কাজে না এলেই বা কি হতো? খবর না দিয়ে আচমকা সারেং যে এসে পড়ে না এমন তো নয়। সেই যেবার অসুখ করেছিল নবিতুনের, জীবনে ওই একবার তো অসুখ করেছিল ওর। সেবার তো আচানক রাতের বেলায় এসে হাজির সারেং। অসুখে দুর্বল শরীর নিয়ে সাঁঝ রাতেই ঘুমিয়ে পড়েছিল নবিতুন। রাত বোধ হয় এক ঘড়িও পার হয়নি। বুঝি ঘুমের ঘোরে নবিতুন শুনল, বউ বউ। ঘুম ভেঙে ধরফড়ে উঠল নবিতুন। কান পেতে স্পষ্ট শুনল, বউ
বউ! এ যে ওর সারেঙের গলা। দরজার খিল খুলে উঠোনে ছুটে এসেছিল নবিতুন। আহা, আজও তো রাতের পয়লা কি দোসরা ঘড়িতে সারেং এসে তেমনি করে ডাকতে পারে, বউ, বউ! শানকিতে মেপে দুমালা ভাত দিল চৌধুরী বিবি। ভাতের পাশে দিল এক কৌশল শালুন, ভাতের উপর দিল 2 কৌশল ডাল। শানকিটাকে আঁচলের তলায় নিয়ে ছোট বউর ঘরের দিকে গেল নবিতুন। ছোট বউ খুব ভালো, এত ভালো যে তার কাছে কোনো কিছু চাইতে লজ্জা হয় না নবিতুনের, যদি কোনো কারণে অপারগ হয় ছোট বউ। কিন্তু আজ সকল লজ্জা শরমের মাথা খেয়ে হাত পেতেছে নবিতুন। বেশি 1 পোয়া চাল চেয়েছে ছোট বউর কাছে। অবাক হয়ে শুধিয়েছে ছোট বউ, হঠাৎ তোর চালের দরকার পড়ল কেন রে? মিথ্যা বলেছে নবিতুন, বলেছে খোলাই করে ভেজে খাবো, যাবার সময় নিয়ে যাস, বলেছে ছোট বউ। আর বোধহয় নবিতুনের এই হঠাৎ জাগা শখটার কথা ভেবে ছোট্ট করে একটু হেসেছে ও। ঘরের দরজায় আসতেই ছোট বউ তেনায় বাঁধা চালগুলো সন্তর্পণে তুলে দেয় ওর হাতে, ফিসফিসিয়ে বলে, শানকিতে রেখে ঢেকে ফেলা আঁচল দিয়ে, ওই বুড়ি দজ্জালিটা দেখলে পর রক্ষে থাকবে না। সে কি আর জানে না নবিতুন? আড়াআড়ি তানার পুটলিটা শানকির ভাতের উপর রেখে আঁচল চাপা দেয় নবিতুন, আর চোখে একবার দেখে নেয় দূরে দাওয়ায় দাঁড়ানো দজ্জালি বুড়ি চৌধুরী বিবিকে। তারপর একরকম দৌড়তে দৌড়তেই রওনা হয় বাড়ির দিকে। কত মুখ ঘুরে ঘুরে কি খবর হয়ে ওর কানে পৌঁছেছিল সকালবেলায়, নবিতুন এখন ভুলে গেছে। ভুলে গেছে চৌধুরী বাড়ি আসবার পথে সেজে গেছিল মিজি বাড়ি, মিজি বাড়ির সেই মেয়েটা। সারেং যে আজই আসবে এমন কোনো কথা শোনেনি সে। মেয়েটির ভাই, সে শুনেছে হাটুরেদের মুখে কে নাকি কদমকে দেখে এসেছে খিদিরপুরে। খিদিরপুরে যখন দেখা গেছে কদমকে, তখন নিশ্চয়ই দেশের দিকে রওনা দেবেও। হয়তো এটুকুই বলেছিল সেই নাম না জানা হাটুরে। কিন্তু এ সবই ভুলে গেছে নবিতুন। সে যে সকালবেলায় মনকে একবার বিশ্বাস করিয়েছিল সারেং আসছে, মন আবার সে কথাটাই বলতে শুরু করেছে। মন বলছে সারেং আসছে। সারেং আসবে আর জোগাড় যন্ত্র রেখে তৈরি থাকবে না নবিতুন? তৈরি নবিতুন। এখন ওর হাতে 1 পোয়া চাল। মানুষটি এলে এক্ষুনি 4টে গরম ভাত ওকে ফুটিয়ে দেবে নবিতুন। এত তাড়াতাড়ির পরও বাড়ি পৌঁছে নবিতুন দেখল বেলা প্রায় ডুবু ডুবু। হাঁস দুটোকে পেছন পেছন তাড়া দিয়ে ঘরের দিকে নিয়ে আসছে আক্কি। মোরগার মুরগিগুলো ঘরের ভেতর মাথা গুজে বসে আছে দাওয়ায়। ঘরে যাবার যেন ইচ্ছে নেই ওদের। হাঁস দুটোকে ধরে ফেলল নবিতুন, গলা ধরে 2 হাতে দুটোকে উঁচিয়ে তুলল, ওজনের আন্দাজ নিল। ভারী চর্বিদার আর ওজনই হয়েছে হাঁস দুটো। কিন্তু না, সেদ্ধ হতে বড় সময় নেয় হাঁসের গোস্ত, তাড়াহুড়োয় রাখতে হবে। অতএব হাঁস দুটোকে ছেড়ে দেয় নবিতুন। ধপ করে মাটিতে পড়েই আস্তানার দিকে দৌড় মারে ওরা। দাওয়ায় উঠে মুরগিগুলোকে ডানা ধরে তুলে তুলে দেখে নবিতুন। কো কো করে প্রতিবাদ জানায় ওরা। দেখে শুনে ডেকি মোরগটাকে পছন্দ করে রাখে নবিতুন, যেমন কচি তেমনি তাজা ডেকি। আঁচ লাগতেই সেদ্ধ হয়ে যাবে। রাত এলো। চেরাগে কেরোসিন ঢেলে বাতি জ্বালালো নবিতুন। তারপর মাচাং থেকে কুলো নামিয়ে তেনায় বাঁধা চালগুলো ছড়িয়ে রাখল কুলোর উপর। 2 আঙুলে কুলোয় চটাক চটাক শব্দ তুলে ঝেড়ে নিল চালগুলো, আবার ছড়িয়ে দিল। ছড়িয়ে দিয়ে বাছতে লাগলো। বাছতে বাছতেই আক্কির দিকে একবার তাকালো নবিতুন। আক্কি কি কোনো খবর পায়নি? না, আক্কির মুখে তেমন কোনো আভাস নেই। আক্কি তাজ্জব। সন্ধ্যা থেকে মায়ের কাণ্ডমাণ্ড কিছুই বুঝছে না ও। নবিতুনের বাড়া বান্দার কাজটা যাওয়ার পর থেকে চেরাগ জ্বলে না ঘরে। ঠেকা বেঠেকায়
দরকার পড়তে পারে বলে ছোট বোর কাছ থেকে একটু কেরোসিন চেয়ে এনেছিল নবিতুন। সেই ঠেকার তেল দিয়ে হঠাৎ চেরাগ জ্বালিয়ে আজ চাল বাছবার কি দরকার পড়ল বোঝে না আক্কি। বাছা শেষ হলে চালগুলো ঘটিতে তুলে রাখল নবিতুন। কয়েকটা চাল কুলোর বেতের ফাঁকে আটকে রয়েছে। নখ দিয়ে খুঁটে খুঁটে সে চাল কয়টাও বের করল। দুটো তিনটে চাল পড়ে গেছে মাটিতে। একটি একটি করে সে চালগুলো ঘটিতে তুলে নিল। তারপর যাতে ইঁদুর ঢুকতে না পারে সেজন্য ঘটির মুখে টানা গুজে ঘটিটাকে তুলে রাখল কারের ওপর। আয় আক্কি, খেয়ে নি। আক্কির মনে হলো আজ বড় নরম মায়ের ডাকটা। মায়ে ঝিয়ে বসল শানকিটার দুপাশে। দুপাশ থেকে হাত চালিয়ে খেয়ে নিল ওরা। খাওয়া শেষ করেও ঘুমোতে গেল না নবিতুন। চেরাগ হাতে লয়ে ঘুরঘুর করে ঘরময়। ফেলে রাখা কাজগুলো সব এসে দাঁড়ায় ওর চোখের সম্মুখে। ভিটিটা লেপা হয়েছে সেই কবে। পূব পাশটায় ইঁদুর মাটি খেয়ে খেয়ে এক সারি খোবল বানিয়েছে। কতদিন ভেবেছে নবিতুন মাটি এনে গর্তগুলোই গুজে দেবে, ভালো করে লেপে দেবে জায়গাটা। কিন্তু ভাবাই সার, দিনে দিনে ইঁদুরের গর্তের সংখ্যা বেড়েই চলেছে। ঘরে একটিমাত্র ছিকা, একটি দড়ি তার নরম হয়ে পড়েছে, ছিঁড়ে পড়তে পারে যে কোনো দিন। মেরামত করবে বলে বড় হিস্সা থেকে দুয়াশ পাটও চেয়ে এনেছে। সে তো কতদিন হয়ে গেল, ছিকাটা এখনো মেরামত হয়নি। ইস, এত সব অগোছালো কাণ্ড দেখে কি ভাববে সারেং? ভাববে সারেংয়ের ঘর সংসারের দিকে একটুও মন দেয়নি নবিতুন। মনে মনে এসব ভাবছে নবিতুন, আর কানটাকে সজাগ রেখেছে বাইরের অন্ধকারটির দিকে। এক্ষুনি বুঝি শুনতে পাবে দুটো পায়ের শব্দ, একটি গলার আওয়াজ। মা, চেরাগটা নিভিয়ে দাও, তেল ফুরিয়ে যাবে যে। আক্কির গলা পেয়ে হঠাৎ যেন হুঁশ আসে নবিতুনের। ফুত করে চেরাগটা নিভিয়ে শুয়ে পড়ল ও। শুয়ে শুয়েও কানটা খাড়া রাখে নবিতুন। নিঝুম রাত, কোথাও একটু শব্দ নেই। হঠাৎ গাছের একটি পাতা ঝরে পড়ে হিস্যার টিনের চালে। ছ্যাঁত করে ওঠে নবিতুনের বুকটা। উঠোন দিয়ে দৌড়ে যায় গ্রামের খেকি কুকুরটা। নবিতুনের মনে হয় কে যেন হেঁটে এলো, থমকে দাঁড়ালো ওর দোরগোড়ায়। ছেলেটার পেশাব পেয়েছে, তাই বোর ঘুম ভাঙাচ্ছে কোরবান। এই এই, নবিতুনের মনে হয় ও যেন শুনল ওর সেই পরিচিত গলার ডাক, বউ, বউ। এক ঘড়ি, দু ঘড়ি, রাতের প্রহরগুলো বুঝি কাবার হয়ে যায়। পাওয়া যায় না দুটো শব্দ, কানে বাজে না সারেঙের ডাক। অন্ধকারের চাপে চোখের পাতাগুলো বুজে আসে নবিতুনের। তন্দ্রা নামে দেহ ঘিরে। বেড়ার ফুটো দিয়ে নবিতুন যেন দেখল এসেছে ওর সারেং। দেখল কত রং বেরঙের জিনিস সারেঙের হাতে। শাড়ি, জামা, চিরুনি, চুলের কাঁটা, খোঁপার ফুল, সবই নবিতুনের জন্য। আর কত সুন্দর বস্ত্র আক্কের জন্য। নবিতুন বুঝি দেখল বড় কাহিল সারেঙের মুখখানি, কেমন শীর্ণ সেই শালতি শালতি বাহু জোড়া। আহা, তা হবে না! কত সাগর সাঁতরে এসেছে, কত দেশের কত পথ পাড়ি দিয়ে এসেছে সারেং, তাই তো অমন কাহিল, অমন ক্লান্ত চেহারা। হঠাৎ নবিতুন যেন শুনল সারেং ডাকছে ওকে, বউ, বউ, দরজা খোল। ধরফরিয়ে উঠে বসল নবিতুন, ছুটে গেল দরজার দিকে। না, কোথাও কিছু নেই। উঠোনময় ঘন আধারের জাঁকালো রাজত্ব, চারিদিকে নিস্তব্ধ। শুধু কয়েকটা ঝিঝি পোকা অন্ধকারের পায়ে কিসের জন্য যেন মাথা কুটে কুটে এক টানা কেঁদে চলেছে। দরজাটা বন্ধ করে ফিরে এলো নবিতুন। শুয়ে পড়ল আবার। অকস্মাৎ মনে হয় নবিতুনের, বৃথা বৃথা এই প্রতীক্ষা। নাবিকর হারিয়ে গেছে কোন দূর সাগরের উর্মিতলে, সে আর ফিরে আসবে না। গুজাবুড়ির কথাটা বুঝি খেটে গেল। সেই পচরা মুখ, কুটনি মাগি গুজাবুড়ি, তার কথাটাই বুঝি ঠিক।
বুকের উপর হাত রাখল নবিতুন। সেই যে সকালবেলায় আশা দিয়ে ভরিয়ে নিয়েছিল বুকটা এবং বিশ্বাস করেছিল মনকে, সেই আশা আর সে অসম্ভবের বিশ্বাসটাকে এখন খুঁজে পায় না নবিতুন। বুকে এখন খাঁখা এক শূন্যতা। হু হু কান্না এসে ভরে দেয় সেই শূন্যতা। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে নবিতুন। বালিশটাকে আঁকড়ে ধরে নবিতুন। বালিশটা ভিজে যায় নবিতুনের চোখের জলে। সেই বড়ই গাছটি, গাছটির দিকে চেয়ে থাকে নবিতুন। গাছটির দিকে চেয়ে চেয়ে নবিতুনের চোখ আসে ঝাপসা হয়ে, টনটন করে চোখ জোড়া। তবু চেয়ে থাকে নবিতুন। বুঝে ওই বড়ই গাছটির কাঁটায় কাঁটায় আটক নবিতুনের যত দীর্ঘশ্বাস। বুঝে ওই বড়ই গাছটির রুক্ষ গায়ে জমাট বাঁধা ওর যত মনের বিলাপ। বড়ই গাছটি এখন ন্যাড়া, প্রায় সব পাতায় মরে গেছে। এ ডালে সে ডালে দু একটা মরা পাতা, যেন বিগত দিনের কোনো ব্যর্থ কান্না। একেবারে মগডালের দিকে নতুন পাতার প্রথম কুড়ির ক্ষীণ সবুজটি সাদা চোখে এখনো অপরিস্ফুট। একদৃষ্টিতে তাকিয়ে সম্ভাবনা সেই অস্ফুট ইঙ্গিতটাকেই বুঝি দেখছে নবিতুন। প্রথম কুড়ির সেই ক্ষীণ সবুজ ফুঁড়ে আবার পাতা বের হবে, আবার বড়ই আসবে, বড়ই পাকবে, আর একটি বছর ঘুরে আসবে। কিন্তু এই কিন্তুর কথাটা মনে হতেই তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে নিল নবিতুন। হাতের সামনে ঝোলানো জালটার দিকে মন দিল। তাড়াতাড়ি সুতো টানল, ঘর ধরল, আর কিন্তুটাকে ছুঁড়ে ফেলে দিল অনেক দূরে। চৌধুরী বাড়ির কামের ফাঁকে ফাঁকে ঝাঁকি জাল বুনছে নবিতুন। মিজিদের ফরমায়েশি, ওদেরই সুতো। নবিতুনের মজুরি 2 টাকা। একখানি জাল শেষ হয়েছে, আরেকখানির ঘাই অবধি পৌঁছে গেছে নবিতুন। 2-4 দিনের মধ্যেই শেষ করার ইচ্ছে নবিতুনের। এই জালখানি শেষ হলেই নগদ 4টা টাকা জমবে নবিতুনের হাতে। সেই টাকা দিয়ে আক্কেকে নতুন একটা শাড়ি কিনে দেবে ও। যুগীদের বাড়িতে গিয়ে একটি রংদার শাড়ির নমুনাও দেখে এসেছে নবিতুন। খুশিতে বুকটা ভরে যায় নবিতুনের। একদিন পর একখানা নতুন শাড়ির মুখ দেখবে মেয়েটি। নিজের কথা ভাবে না নবিতুন। চৌধুরীদের বোর পুরনো তেনা মতন শাড়ি দিয়ে গা ঢাকবার কাজটা চলে যায় ওর। গুজা বুড়ি এলো লাঠি ঠুকঠুকিয়ে। নবিতুনের দাওয়ায় লাঠিটা শুয়ে দিল গুজা বুড়ি। লাঠির উপর পায়ের গোড়ালিটা চেপে আস্তে আস্তে বসে পড়ল। গুজা বুড়ির মরণ নেই। এত লোক মরে, কিন্তু গুজা বুড়ি মরে না। থুরথুরে হয়েও আজরাইলের চোখটাকে ফাঁকি দিয়ে চলেছে গুজা বুড়ি। নবিতুনের গলার বিষ, নয়ন জ্বালা, গায়ের জ্বালা, মূর্তিমতি বিভীষিকা হয়ে এখনো বেঁচে রয়েছে গুজা বুড়ি। বারেক চোখ তুলেই জালের ঘরগুলোর উপর দ্বিগুণ মনোযোগ দেয় নবিতুন। ডান হাতটা নবিতুনের দ্রুত উঠে আর নামে। বা হাতে ধরা জালের ঘাই। আঙুলের আগায় আগায় পেঁচিয়ে চলে সুতো। ঘরে ঘরে ঘুরে চলে সুতোর গোজটা। সুতোয় সুতোয় গিট পড়ে। তৈরি হয়ে যায় শক্ত শক্ত সুতোর ঘর, যেখানে ধরা পড়ে যাবে পানির নিচের যত মাছ। হাজার লাফিয়ে ঝাঁপিয়ে, হাজার আথালি পাথালি খেয়েও পথ পাবে না পালিয়ে যাবার। ঝাঁকি জালের ঘাই বেঁধে চলেছে নবিতুন। একদৃষ্টিতে তাই দেখছে গুজা বুড়ি। অমন নীরব কেন গুজা বুড়ি? লুন্দ শেখের কুটনি মাগি, ব্যভিচারের দূতি গুজা বুড়ি। নবিতুনের তেজের কাছে কি অবশেষে হার মানল গুজা বুড়ি? পান্তা সেরে নবিতুন, পান্তা, 1 মুঠ পান্তা খাওয়াবি? হাতের গতি স্তব্ধ হয়ে যায় নবিতুনের। গোছটাকে জালের গায়ে ঝুলিয়ে রেখে জালটাকে হাত থেকে ছেড়ে দেয় ও। জালটা ঝুলতে থাকে। নবিতুন অবাক হয়ে দেখছে সগির মা গুজা বুড়িকে। এত এত বান্দি, এত এত ধন দৌলত লুন্দর শেখের। মস্ত বড় বালাখানা শেখ বাড়ির। নবিতুন হবে সে বালাখানার রানী। নবিতুনের পায়ে গড়াগড়ি খাবে সোনা চান্দি, দাসী বান্দি আর খোদ লুন্দর শেখ। এসব না বলে আজ 1 মুঠো পান্তা চাইছে গুজা বুড়ি। ও নবিতুন, দে না 1 মুঠ পান্তা। শুধু করুণ নয়,
কি এক আর্তনাদের ব্যাকুলতা গুজাবুড়ির ঝান চায়। স্তব্ধ নবিতুন এবার চমকে যায়। উপসের সাথে নবিতুনের পরিচয়, সেই পরিচয় দিয়েই ও শুনতে পায় গুজাবুড়ির স্বরে ক্ষুধার ডাক। চৌধুরী গিন্নির কৃপণ হাতে মেপে মেপে দেয়া দুমালা ভাত, দুটি পেট ভরে না ওতে। তবু কোনো কোনো দিন ও থেকেই দু এক মুঠো ভাত হাঁড়ি ভর্তি পানিতে রেখে দেয় নবিতুন। ভাতের চেয়েও বড় কথা, এক মুঠ ভাত রাতভর ভিজে যে এক হাঁড়ি আমনি হয়, ওতে নুন মিশিয়ে পোড়ামরিচ ডোলে স্বাদ জাগে অপূর্ব। ওই এক হাঁড়ি আমনি গিলে মা বেটির পেট যায় ভরে। খিদেটাকে অনায়াসেই দুপুর অবধি ঠেলে রাখা যায়। রাত দিন ভেবেছে নবিতুন কচুবাটা পড়ে দেবে গুজাবুড়ির দুষ্ট মুখে, কিন্তু সেটা তো ভাবনা পর্যন্তই থেকে গেল। আজ কচুবাটার বদলে নিজের ভাগের পান্তাটাই তুলে দিল গুজাবুড়ির মুখে। বাকি পান্তাটুকু বাসনে তুলে আক্কিকে ডাকল নবিতুন। আক্কির সাড়া নেই। অনেকক্ষণ ধরেই ধারে কাছে দেখছেন আক্কিকে। বাসনটা রেখে ঘাটার দিকে এলো নবিতুন। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শহীদুল্লাহ কায়সারের লেখে একটি বিখ্যাত উপন্যাস সারেং বউ এর ৪র্থ পর্ব। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানানুপুর।